একটা আওয়াজ শুনতে পাচ্ছ? এটা কিসের আওয়াজ? ঘন্টা বাজছে না? ঠিক, একদম মনে হচ্ছে ঘন্টা বাজছে, কিন্তু সত্যিই কি এটা ঘন্টার আওয়াজ? না, ঘন্টার আওয়াজ নয়। এটা এক রকমের পতঙ্গের আওয়াজ, যেটা শিলংয়ের রাস্তায় আমি রেকর্ড করেছিলাম। আজ কেন তোমাদেরকে এই আওয়াজ শোনাতে গেলাম জানো? এটা বেল ইনসেক্ট। কারণ আজকে আমরা একটা কবিতা পড়ব, যে কবিতাতে দেখব যে কবি বলেছেন যে এই পতঙ্গেরাও তাদের এই মিউজিক দিয়ে, তাদের এই সঙ্গীত দিয়ে আমাদের প্রকৃতিকে সুমধুর করে তোলে। তাহলে এসো দেখি কি সেই কবিতা। আজ আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি জন কিটসের লেখা। দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে মানে হচ্ছে প্রকৃতির গান। ইট ইজ রিটেন বাই জন কিটস, এটা জন কিটসের লেখা। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি একটি সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট। জন কিটস ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস রোমান্টিক পোয়েট। জন কিটস ছিলেন একজন অন্যতম বিখ্যাত রোমান্টিক কবি। ইন দিস পোয়েম হি আপহোল্ডস দ্যাট দ্য মিউজিক অফ নেচার অর সং অফ নেচার নেভার স্টপস। এই কবিতায় তিনি তুলে ধরেছেন প্রকৃতির গান কখনো থামে না বা বন্ধ হয় না। এই যে সনেটটি, এই সনেটটি কোন ধরনের সনেট? পেত্রাকান সনেট। এর যে রাইম স্কিম অর্থাৎ অন্তমিল, সেটা কী রকমের? না ABBA ABBA 8 লাইন, আর পরের 6 লাইন সেটা হচ্ছে কি CDE CDE। According to Keats, the music of nature is a kind of poetry. কিটসের কাছে প্রকৃতির সঙ্গীত হলো এক রকমের কবিতা। তাই আমরা যে কবিতার টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ, এটার মানেই বলতে পারি যে প্রকৃতির গান। তো এই গান কিভাবে চলে? না, কবি প্রথম যে 8 লাইন, ইন দ্য অক্টেভ হি প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার ইন দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার। অক্টেভ পার্টে তিনি গ্রীষ্মের যে মিউজিক, সেটা কে বহন করেছে? না, সেটা গ্রাসহপার অর্থাৎ ঘাসফড়িং। ইন দ্য সেস্টেট হি প্রেজেন্টস দ্য মিউজিক অফ উইন্টার ইন দ্য সং অফ দ্য ক্রিকেট। আর সেস্টেট পার্ট অর্থাৎ শেষ 6 লাইনের যেটা, সেখানে তিনি কি দেখিয়েছেন? না ঝিঝি পোকা সে শীতে এই মিউজিকটা চালু রাখে অর্থাৎ ক্যারি আউট করে। দ্য মিউজিক অফ আর্থ ইন্ডিড সিজলেস। তাহলে এই পৃথিবীর যে মিউজিক, প্রকৃতির যে মিউজিক অর্থাৎ সঙ্গীত, সেটা কিন্তু সীমাহীন, সেটা কখনোই থামে না, শেষ হয় না, বন্ধ হয় না। এটা মনে রাখতে হবে। যদি প্রশ্ন পড়ে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, না তখন লিখতে হবে দ্য থিম অফ দিস পোয়েম ইজ সিজলেস ফ্লো অফ দ্য মিউজিক অফ নেচার। এই কবিতার বিষয়বস্তু হলো প্রকৃতির সুরধারার অবিরাম প্রবাহ। এখন আমরা কবিতাটির এক একটা লাইন পড়তে যাব, আর সেখান থেকে কি বোঝা যাচ্ছে, কি বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। তো প্রথম লাইনেই দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তার মানে আমরা বলতে পারি দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস। প্রকৃতির গান কখনো থামে না। When all the birds are faint with the hot sun and hide
in the cooling trees. এর মানে আমরা বলতে পারি all birds become tired in very hot summer days, so they take shelter in the cooling shade of trees. গ্রীষ্মের খুব গরম দিনে পাখিরা সব ক্লান্ত হয়ে যায়, তাই তারা গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়। A voice will run from hedge to hedge about the new mown mead. তার মানে আমরা কি বলতে পারি না, then a music comes from the hedges of the newly cut grassland. তখন এক সঙ্গীত ভেসে আসে সদ্য কাটা তৃণভূমির ঝোপগুলি থেকে। That is the grasshopper. He takes the lead in summer luxury. এ লাইনে বলা যেতে পারে, yes, it is grasshopper who comes forward to celebrate the summer with his music. হ্যাঁ, এটা ঘাসফড়িং যে এগিয়ে আসে তার গান দিয়ে গ্রীষ্ম উদযাপন করতে। He has never done with his delights. এ লাইনের মানে কি? His joy never comes to an end. তার আনন্দ কখনো শেষ হয় না। কিন্তু তার আনন্দ কেন শেষ হয় না, সেই কথাটা আমরা পাবো ঠিক এর পরের লাইনেই। For when tired out with fun, he rests at ease beneath some pleasant wind. তার মানে because when he becomes tired with excessive joy, he takes rest comfortably beneath some pleasant wind. কারণটা কি না, কারণ হলো প্রচণ্ড আনন্দে যখন সে ক্লান্ত হয় তখন সে মনোরম আগাছার ছায়ায় আরামে বিশ্রাম নেয়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। তার মানে দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস, অর্থাৎ প্রকৃতির গান কখনো থামে না। On a lone winter evening when the frost has wrought a silence, frost causes a silence on a lone winter evening. শীতের নির্জন সন্ধ্যায় যখন তুষার সৃষ্টি করে নিস্তব্ধতা, from the stove there shrills the cricket's song. Cricket song shrills from the stove. ঝিঝির গান ধ্বনিত হয় চুল্লির কাছ থেকে। In warmth increasing ever, heat increases gradually. উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। And seems to one in drowsiness half lost, and one who is in a state of half asleep thinks. এবং কেউ, এখানে কবি, যে অর্ধঘুমন্ত সে মনে করে the grasshoppers among some grassy hills. It is the song of grasshopper coming from some grassy hills. অর্থাৎ ঘাসফড়িংয়ের এ গান কোনো ঘাসে ঢাকা পাহাড় থেকে আসছে। আমরা এতক্ষণ কবিতাটি পড়লাম, এবার এই কবিতাটি পড়ে যে জিনিসগুলো জানতে পারলাম, যে কথাগুলো বুঝলাম, সেগুলো একটু বলার চেষ্টা করা যাক বা লেখার চেষ্টা করা যাক। নেচার ইজ ফুল অফ মিউজিক। প্রকৃতি সঙ্গীতময়। সি হ্যাজ মেনি মিউজিশিয়ানস টু। তার অনেক সঙ্গীতজ্ঞও আছে। দে রিলে দ্য মিউজিক উইথ দ্য রোটেশন অফ সিজনস। তারা একের পরে একজন সঙ্গীতকে বয়ে নিয়ে যায় ঋতু পরিবর্তনের সাথে সাথেই। হট সান অফ সামার মেক্স দ্য বার্ডস টু টায়ার্ড টু সিং। গ্রীষ্মের তপ্ত সূর্য পাখিদের এত ক্লান্ত করে যে তারা গাইতে পারে না। দে টেক রেস্ট ইন শ্যাডোই ট্রিজ। তারা ছায়াময় গাছে বিশ্রাম নেয়। দেন grasshopper starts to sing from the hedges of the grassland.
তখন ঘাস ফড়িং গাইতে শুরু করে তৃণভূমির ঝোপে ঝোপে। Grasshopper comes forward and enjoys the summer luxury. ঘাস ফড়িং এগিয়ে আসে আর গ্রীষ্মের বিলাস উপভোগ করে। He enjoys endless delights. সে অসীম আনন্দ উপভোগ করে। He takes short rest beneath some pleasant weed only when he becomes tired out of excessive fun. সে ক্ষণিক বিশ্রাম নেয় শুধুমাত্র যখন সে অতি আনন্দে ক্লান্ত হয়ে পড়ে। With occasional short rest, he continues his song with renewed energy. ক্ষণিক বিরতির সঙ্গে নব উদ্যমে সে তার গান চালিয়ে যায় সারা গ্রীষ্ম ধরে। আমরা জানি এটি একটি পেত্রাকান সনেট। এর 14টি লাইনের দুটি ভাগ। প্রথমের 8 লাইন সেটাকে আমরা জানি যে অক্টেভ, আর দ্বিতীয় বা শেষ 6 লাইন সেটা সেস্টেট। আমরা এতক্ষণ যেটা পেলাম সেটা কিন্তু অক্টেভ অংশে, অর্থাৎ প্রথম 8 লাইন থেকে এইটা পেলাম। এরপরে আমরা সেস্টেট অংশে অর্থাৎ শেষ 6 লাইনে কী পাই সেটা দেখব। সেস্টেট অংশের প্রথম লাইন আর অক্টেভ অংশের প্রথম লাইন দুটোরই অর্থ এক। এখানেও কবি বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস ইন উইন্টার টু। প্রকৃতির গান শীতেও থামে না। ফ্রস্ট ক্রিয়েটেড সাইলেন্স অফ উইন্টার ইভিনিং ইজ ব্রকেন উইথ দ্য শ্রিল সংস অফ ক্রিকেট। অর্থাৎ ঝিঝির তীক্ষ্ণ গানে তুষার সৃষ্ট শীত সন্ধ্যার নীরবতা ভেঙে যায়। He sings from behind the fireplace and it pervades warmth into the frostly cold winter air. সে চুল্লির পিছন থেকে গায় আর এটা তুষার শীতল শীত বাতাসে উষ্ণতা ব্যক্ত করে। Increasing warmth induces joy. বাড়ন্ত উষ্ণতা বাড়ায় আনন্দ। To a person sitting half asleep near the hearth, the song of the cricket seems to be a continuation of the grasshopper's song among some grassy hills. চুল্লির পাশে অর্ধ ঘুমন্তভাবে বসে থাকার লোকটি, এখানে কবি ঝিঝিরে গানকে মনে করে ঘাসে ঢাকা কোনো পাহাড়ে চলা ঘাস ফড়িংয়ের গান। তাহলে আমরা দেখলাম দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাতে কবি কিটস সুন্দরভাবে যে জিনিসটা তুলে ধরেছেন সেটা হচ্ছে গিয়ে প্রকৃতির গান। কিন্তু এই প্রকৃতির গানটা কোনো পাখির গান নয়। তিনি কবিতার প্রথমেই দেখিয়েছেন, বলেছেন যে প্রকৃতির গান কখনো শেষ হয় না। কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন পাখিরা ক্লান্ত হয়ে যায়, তারা আর গান গাইতে পারে না, তারা আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায়। তাহলে তখন কি প্রকৃতির গান বন্ধ হয়ে যায় বা থেমে যায়? না, তা হয় না। আর এইটা যে হয় না সেইটা দেখানোর জন্য তিনি প্রকৃতি 2 জনকে নিয়ে এলেন, যে 2 জনকে আমরা কোনোদিন ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। তারা কারা? না, একজন গ্রাসহপার যে গ্রীষ্মে প্রকৃতির গানটাকে গায়, আর একজন ক্রিকেট যে শীতে প্রকৃতির গানটা গায়। শেষ করব, তবে তার একটা প্রশ্ন রাখবো। প্রশ্নটা হলো, কবিতার 2য় লাইনে আছে, when all the birds are faint with the hot sun,
এই লাইনের এই ফেন্ট শব্দটা, আর অষ্টম লাইনে হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, এই লাইনের এই রেস্ট শব্দটা, এই দুটো শব্দের যে তাৎপর্য, সেই তাৎপর্য তোমরা বোঝার চেষ্টা করবে, কি পার্থক্য আছে সেটা জানার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই জানিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ।